এদিকে পুরো বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। চারপাশের রাতের গভীরতা আরো গাঢ় হয়ে উঠেছে। কিন্তু এই নীরবতার মাঝেও যেন অদৃশ্য একটা অশান্তি ছড়িয়ে আছে পুরো বাড়ি জুড়ে। হৃদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার মুখটা আগের মতোই শান্ত, কিন্তু মাথার ভেতর তখন হাজারটা চিন্তা ঘুরছে। অজানা নাম্বার, রাস্তার হামলা, ত্রিস্পিকে হুমকি, সবকিছু যেন একটা সুপরিকল্পিত খেলায় পরিণত হচ্ছে। রুমের সামনে এসে সে কয়েক সেকেন্ড থেমে রইল, তারপর আস্তে করে দরজা খুলল। ভেতরে ঢুকতেই তার চোখ গিয়ে থামলো জায়নামাজের উপর বসে থাকা ত্রিস্পির দিকে। মেয়েটা দুই হাত তুলে দোয়া করছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ খুব স্পষ্ট না। হৃদ দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কেন জানি বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল তার। এই প্রথম কোনো মানুষকে তার জন্য এতটা ভয় পেতে দেখছে সে। ত্রিস্পি তখনও বুঝতে পারেনি হৃদ রুমে এসেছে। সে চোখ বন্ধ করে কাপা গলায় বলছিল, হে আল্লাহ, মানুষটার সব বিপদ তুমি আমার ভাগ্যে দিয়ে দাও, তবু ওকে ভালো রেখো। কথাটা শুনতেই হৃদের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে ত্রিস্পির সামনে বসে কোলে মাথা রেখে চোখ বন্ধ করে প্রশান্তি নিঃশ্বাস নিল। ত্রিস্পি হঠাৎ নিজের কোলে কারো মাথার স্পর্শ পেয়ে চমকে চোখ খুলল। সামনে হৃদকে দেখে সে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর মুহূর্তেই তার চোখ আবার ভিজে উঠল। হৃদ চোখ বন্ধ করে নিচু গলায় বলল, এত কাঁদো কেন তুমি? ত্রিস্পির বুকটা হু হু করে উঠল আবার। সে কাপা হাতে হৃদের চুলে হাত রেখে ভাঙা গলায় বলল, কারণ আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো সামলাতে পারবো না। হৃদ ধীরে ধীরে চোখ খুলে ত্রিস্পির দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে, মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে শুধু ভয় আর দুশ্চিন্তার সাথে যুদ্ধ করেছে। কিছুক্ষণ চুপ থেকে হৃদ আস্তে করে ত্রিস্পির হাতটা নিজের হাতে নিল। তুমি কি সত্যিই ভাবো তোমাকে একা রেখে আমি এত সহজে হার মেনে চলে যাব? ত্রিস্পির সাথে সাথে মাথা নাড়িয়ে না বলল, কিন্তু তার চোখের ভয়টা তখনও স্পষ্ট। হৃদ হালকা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। তারপর ত্রিস্পির ভেজা চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, শোনো, আমি জানি পরিস্থিতি খারাপ, কিন্তু একটা কথা মনে রাখবা, যতক্ষণ আমি বেঁচে আছি তোমার গায়ে কেউ আঁচড় পর্যন্ত দিতে পারবে না। ত্রিস্পির চোখ বেয়ে আবার পানি গড়িয়ে পড়ল। সে আস্তে করে বলল, আমি নিজের জন্য ভয় পাই না এমপি সাহেব, ভয়টা শুধু আপনাকে হারানোর। কথাটা শুনে হৃদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে ত্রিস্পিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। রুমের চারপাশ তখন একদম নিস্তব্ধ। শুধু ত্রিস্পির চাপা কান্নার শব্দ আর হৃদের বুকের ধীর নিঃশ্বাসে মিলে যাচ্ছিল রাতের নীরবতার সাথে। ভোরের হালকা আলো ধীরে ধীরে পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে। বাইরে পাখির ডাক আর দূরের মসজিদ থেকে ভেসে আসা কুরআন তেলাওয়াতের শব্দে চারপাশে শান্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। ত্রিস্পের ঘুম ভাঙলো মাথায় নরম একটা স্পর্শ পেয়ে। আধো ঘুম চোখে তাকাতেই দেখলো হৃদ তার পাশে বসে আছে, এক হাত দিয়ে আলতো করে তার চুল সরিয়ে দিচ্ছে। ত্রিস্পি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর হঠাৎ রাতের সব ঘটনা মনে পড়তেই তার মুখটা মলিন হয়ে গেল। হৃদ সেটা বুঝতে পেরে নিচু গলায় বলল, গুড মর্নিং পাগলি। আপনি রাতে ঘুমাননি? আসলে পুরো রাতটাই সে জেগে কাটিয়েছে। কখনো ফোনে কারোর সাথে নিচু গলায় কথা বলেছে, কখনো ল্যাপটপে কিছু দেখেছে, কিন্তু একবারের জন্য ত্রিস্পিকে একা রেখে যায়নি। ঠিক তখনই দরজায় নখ পড়ল। তৃষ্পি, দরজা খোল। ইলির কথা শুনেই ত্রিস্পি দ্রুত চোখ মুছে দরজা খুলল। দরজা খুলতে ইলি হাতে ট্রে নিয়ে ভেতরে ঢুকলো। ট্রেতে চা আর হালকা নাস্তা রাখা। ইলি দুজনের দিকে একবার তাকিয়ে ভ্রু উঁচু করে বলল, কি ব্যাপার, সকাল সকাল এত চুপচাপ কেন তোমরা? তোর কি কোনো সময় মুখটা বন্ধ থাকে না? না, হয় না, কারণ এই বাড়িতে আমি না থাকলে সবাই কবরে শুয়ে থাকা মানুষের মতো চুপচাপ থাকে। ক্রিস্পির মুখে হালকা হাসি ফুটতেই হৃদ কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। অন্তত মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে তার বোনকে পেয়ে। ঠিক তখনই হৃদের ফোনটা বেজে উঠল। হৃদের চোখ মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল স্ক্রিনের দিকে তাকিয়ে। কলটা নওশাদের। সে দ্রুত কল রিসিভ করতেই ও পাশ থেকে তাড়াহুড়ো করা গলা ভেসে এলো, ভাই, আমরা লোকটার একটা লোকেশন পাইছি। আপনি তাড়াতাড়ি পার্টি অফিসে চলে আসেন, ওখানে আমরা আলোচনা করব এই ব্যাপারে। আচ্ছা, গাড়ি বের কর, আমি আসছি বাইরে। হৃদ ফোনটা পকেটে রাখতেই তার চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটার চোখে তৃষ্পির জন্য মায়া ছিল, এখন সেখানে শুধু ঠান্ডা কঠোরতা। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো, পাশের টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিল। পুরো কাজগুলো
এত দ্রুত আর নিখুঁতভাবে করছে যেন মাথার ভিতর আগেই সব পরিকল্পনা সাজানো। কিছুক্ষণ পর শুভ হাঁপাতে হাঁপাতে এসে হৃদকে বলল, ভাইয়া, বাইরে গাড়ি বের করা হয়েছে, চলো তাড়াতাড়ি। হৃদ একবার শুধু মাথা নেড়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার কাছে গিয়েও থেমে গেল হঠাৎ। ধীরে পেছন ফিরে তাকালো তৃষ্ণার দিকে। মেয়েটা ভয়ার্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যেন ভেতরের ভয়টা লুকানোর চেষ্টা করছে। হৃদের বুকের ভিতর হালকা মোচড় দিলেও মুখে কিছু প্রকাশ করলো না। হৃদ আর কোনো কথা না বাড়িয়ে শুভদের সাথে রওনা দিল। হৃদ নিচে নামতেই পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। কয়েকজন বডিগার্ড আগে থেকেই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে কালো রঙের কয়েকটা গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় অপেক্ষা করছে। হৃদ সিঁড়ি দিয়ে নামতে নামতেই গম্ভীর গলায় বলল, সব রাস্তা ব্লক করে দেবে। ওই এরিয়া থেকে একটা মানুষের যেন পালাতে না পারে। জি ভাই। নওশাদ দ্রুত ফোনে কারোর সাথে কথা বলতে বলতে গাড়ির দরজা খুলল। শুভ কোমরের পাশে গুজে রাখা পিস্তলটা ঠিক করে নিয়ে চারপাশে সতর্ক চোখ বুলালো। হৃদ ধীরে গাড়িতে উঠতে উঠতে বলল, আজকের খেলাটা এখানে শেষ করবো আমি। তার চোখের ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি দেখে মুহূর্তেই চারপাশে সবাই চুপ হয়ে গেল। পরের সেকেন্ডে গাড়ির দরজা জোরে বন্ধ হলো। একটার পর একটা কালো গাড়ি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে অন্ধকার রাস্তার দিকে ছুটে গেল। এদিকে কালো গাড়িগুলো দ্রুত গতিতে ফাঁকা রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। পুরো শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। চারপাশে হালকা কুয়াশা, রাস্তায় খুব বেশি মানুষও নেই। কিন্তু হৃদের গাড়ির ভিতরে পরিবেশ ভয়ঙ্কর রকমের চাপা। হৃদ গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে, এক হাতে ফোন, অন্য হাতের আঙ্গুল ধীরে ধীরে সিটে টোকা দিচ্ছে। তার চোখ দুটো স্থির, ঠান্ডা। যে মানুষটা তাকে চ্যালেঞ্জ করেছে সে খুব বড় ভুল করেছে, এটা এখন সবাই বুঝতে পারছে। শুভ সামনের সিট থেকে ধীরে বলল, ভাই, আমাদের ছেলেরা আগে থেকেই ওই গুদাম ঘরের চারপাশে নজর রাখতেছে। কেউ বের হয়েছে ওখান থেকে? খুব সহজে সব কিছু পেয়ে গেলে আমার সন্দেহ বেশি হয়। ভাই, আপনার কি মনে হচ্ছে এটা ফাঁদ? সম্ভাবনা বেশি। চল গিয়ে দেখি দাও। কথাটা শুনে গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো। ঠিক তখনই হৃদের ফোনে একটা ভিডিও আসে সেই অজানা নাম্বার থেকে। ভিডিওটা প্লে করতেই হৃদের মুখের রং বদলে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে তৃষ্ণার রুমের বারান্দা, আর ভিডিওটা যেন খুব কাছ থেকে করা। কয়েক সেকেন্ডের ভিডিও শেষে একটা ভয়ঙ্কর লাইন ভেসে উঠল, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে চোখের আড়াল করা ঠিক হয়নি এমপি সাহেব। ভিডিওটা দেখে হৃদের পুরো শরীর শক্ত হয়ে গেল। চোখের মনি ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। হৃদ চিৎকার করে বলল, গাড়ি ঘোরা শুভ। হৃদের গর্জে ওঠা কণ্ঠে সবাই চমকে উঠল। শুভ হতভম্ব হয়ে বলল, ভাইয়া, কি হয়েছে? গাড়ি ঘুরাবো কেন? বাড়িতে মানুষ ঢুকছে, তাড়াতাড়ি গাড়ি ঘোরা। কি? ওরা আমাদের বোকা বানিয়েছে শুভ। ওর আসল টার্গেট আইরিশ ছিল। ড্রাইভার মুহূর্তেই ব্রেক কষে গাড়ি ঘুরিয়ে দিল। পিছনে সব গাড়িও দ্রুত দিক পরিবর্তন করলো। হৃদের চোখ তখন রক্তিম হয়ে উঠেছে। সে দ্রুত ফোন বের করে বাড়ির সিকিউরিটি টিমকে কল দিল। উপরে যাও, এখনও তৃষ্ণার রুম চেক করো। দেখো তোমাদের ভাবি রুমে আছে কি। ও বাস থেকে কিছু বলতেই হৃদের মুখের রং বদলে গেল। কি বললি? ভেতর কয়েক সেকেন্ড পুরো গাড়ির ভেতর নিস্তব্ধ হয়ে রইল। তারপর হৃদ ধীরে ধীরে চোখ বন্ধ করলো। চোয়াল এত শক্ত হয়ে গেছে যেন এক্ষুনি ভেঙে যাবে। শুভ কাপা গলায় বলল, ভাই, ভাবি ঠিক আছে তো? হৃদ ধীরে চোখ খুলল। তার ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠে শুধু একটা কথাই বের হলো, তৃষ্ণা রুমে নেই শুভ। শুভ আর নওশাদ দুজনেই হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালো। কয়েক সেকেন্ডে কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর শুভ তাড়াহুড়ো করে বলল, ভাইয়া, ভাবি হয়তো কোথাও গেছে। চুপ। হৃদের গর্জে ওঠা কণ্ঠে পুরো গাড়ি কেঁপে উঠল। তার চোখ তখন রক্তের মতো লাল, হাতের রগগুলো ফুলে উঠেছে। এতটা ভয়ঙ্কর রূপে তাকে খুব কম মানুষই দেখেছে। আমি বের হওয়ার আগে কি বলছিলাম তোদের? আমি বলছিলাম ওরা চোখের আড়াল না করতে। কি বলে সিকিউরিটি এনেছিস যে একটা মেয়েকে দেখে রাখতে পারে না? কেউ আর একটা শব্দও বলল না। গাড়িগুলো তখন পাগলের মতো গতিতে বাড়ির দিকে ছুটছে। হৃদের বুকের ভিতরে যেন অদ্ভুত একটা অস্থিরতা জমে উঠছে। মাথার ভিতর বারবার শুধু একটা কথাই ঘুরছে, তার আইরিশ ফুল ঠিক আছে তো। কয়েক মিনিট পর গাড়িগুলো বাড়ির সামনে এসে হঠাৎ ব্রেক কষল। হৃদ দরজা পুরোপুরি খোলার আগেই প্রায় লাফিয়ে নিচে নেমে গেল। তার পিছন পিছন শুভ, নওশাদ আর বডিগার্ডরাও দৌড়ে ভেতরে ঢুকলো। পুরো বাড়ি তখন অস্থির হয়ে আছে। কিছু কাজের লোক ভয়ে কাঁপছে।
সিকিউরিটি গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ সোজা তৃষ্পির রুমের দিকে দৌড়ে গেল। দরজাটা হাত খোলা। রুমে ঢুকতেই তার বুকটা ধক করে উঠল। রুম এলোমেলো, ফ্লোরে ভাঙা কাচ পড়ে আছে। তৃষ্পির ফোনটা বিছানার পাশে পড়ে আছে, আর পর্দা বাতাসে দুলছে, কিন্তু তৃষ্পি কোথাও নেই। হৃদের চোখ কয়েক সেকেন্ডে স্থির হয়ে রইল পুরো রুমটার দিকে। তারপর ধীরে ধীরে সে পিছনে ঘুরল এবং চিৎকার করে বলল। সিকিউরিটি কোথায়? তার গর্জনে নিচ পর্যন্ত কেঁপে উঠল। দুইজন গার্ড কাঁপতে কাঁপতে সামনে এলো। ভাই, আমরা কিছু বুঝতে পারিনি। বুঝতে পারিস না মানে? এই বাড়ি পাহারা দেওয়ার জন্য টাকা দিত ওদের। তোদেরকে বসে বসে খাওয়ানোর জন্য আনা হয়নি এখানে কুত্তার বাচ্চারা। দেখ, আমি আমার বউয়ের যদি কিছু হয় তাহলে জ্যান্ত কবর দিব তোদের। কিছুক্ষণ আগে ম্যাডামের রুম থেকে শব্দ পাইছিলাম, কিন্তু আমরা ভাবছিলাম। ভাবছিলে? হৃদ এত জোরে ধাক্কা দিল যে লোকটা মেঝেতে পড়ে গেল। পুরো বাড়ি তখন থমথমে নীরব। সালমা খান কাপা পায়ে উপরে উঠে এসে চারপাশ দেখে আতঙ্কিত গলায় বললেন। কি হয়েছে রিত? তৃষ্টি কোথায়? কথাটা শুনে হৃদের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে চারপাশে পাগলের মতো প্রত্যেকটি রুম চেক করতে করতে চিৎকার করে ডাকলো। তৃষ্পি, কোনো উত্তর নেই। তৃষ্পি। তার গলার আওয়াজে পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। হঠাৎ হৃদের চোখ গিয়ে থামল বিছানার পাশে পড়ে থাকা একটা চুরির টুকরোর দিকে। তৃষ্পির চুড়ি। সেটা হাতে তুলতেই তার হাত কেঁপে উঠল। মুহূর্তেই গত রাতে তৃষ্পির কান্না ভেজা মুখটা চোখের সামনে ভেসে উঠল। আমি নিজের জন্য ভয় পাই না এমপি সাহেব। হৃদের নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। শুভ দ্রুত এগিয়ে এসে বলল। ভাইয়া, নিজেকে সামলাও প্লিজ। আমি আইরিশকে প্রমিস করছিলাম শুভ। আমি বলছিলাম ওর গায়ে কোনো আঁচড়ও লাগতে দেবো না। কথাগুলো বলতে বলতেই তার চোখ ঝাপসা হয়ে এলো। চারপাশে শব্দগুলো ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। নওশাদ ভয় পেয়ে বলল। ভাই, হৃদ হঠাৎ টলতে টলতে এক পা পিছিয়ে গেল। তারপর পরের মুহূর্তেই পুরো শরীরটা ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। শুভ চিল্লিয়ে উঠল। শুভ আর নওশাদ দুজন একসাথে চিৎকার করে উঠল। ভাইয়া, সালমা খান ভয়ে কেঁপে উঠে দৌড়ে এসে ছেলের মাথাটা কোলে তুলে নিলেন। রিত, বাবা চোখ খোল রিত। ভাইয়া, ও ভাইয়া, কথা বলো প্লিজ। শুভ দ্রুত হৃদকে ধরে সোজা করে বসানোর চেষ্টা করলো। তার বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। জীবনে এই প্রথম সে হৃদকে এতটা ভাঙতে দেখছে। যে মানুষটার নাম শুনে সবাই ভয় পায় সে মানুষটা সবসময় শক্ত থাকে। যে মানুষটার নাম শুনে সবাই ভয় পায়, যে মানুষটা সবসময় শক্ত থাকে সে আজ মেঝেতে জ্ঞানহীন পড়ে আছে। নওশাদ তাড়াতাড়ি বলল। ডাক্তার ডাক, তাড়াতাড়ি ডাক। একজন কাজের লোক দৌড়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর হৃদ হালকা নড়ল। তার চোখের পাতা কাঁপতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুভ নিচু গলায় ডাকলো। ভাইয়া। হৃদ ধীরে ধীরে চোখ খুলল। কয়েক সেকেন্ড সে ফাঁকা চোখে ছাদের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ যেন সব মনে পড়ে গেল। সে এক ঝটকায় উঠে বসলো। তৃষ্পি। চারপাশে পাগলের মতো তাকাতে লাগলো হৃদ। চোখ দুটো রক্তিম, নিঃশ্বাস ভারী, যেন পুরো পৃথিবীটা তার সামনে অন্ধকার হয়ে এসেছে। আমার আইরিশ কোথায় আম্মু? আমার আইরিশকে এনে দাও প্লিজ। হৃদের সেই অসহায় কণ্ঠ শুনে পুরো বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে উঠল। যে মানুষটার নাম শুনলে সবাই ভয় পায় আর সেই মানুষটাই বাচ্চা শিশুর মতো কাঁপছে। এলিয়ার নিজেকে সামলাতে পারল না। মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ মুখ ঘুরিয়ে নিল, নওশাদও চোখ নামিয়ে ফেলল, কারণ তারা কেউই জীবনে হৃদকে এভাবে দেখেনি। সালমা খান কাপা হাতে ছেলের মুখটা ধরে বললেন। শান্ত হো বাবা, আল্লাহর উপর ভরসা রাখ। হৃদ ধীরে ধীরে মাথা নাড়ল। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। শান্ত? কিভাবে শান্ত হবো আম্মু? আমার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলতেছে। আম্মু, আমার আইরিশকে এনে দাও না প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও ছাড়া এই পৃথিবীতে আমার কিছু নাই আম্মু। সে দু হাতে নিজের বুক চেপে ধরল। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে তার। তোমরা তো জানো আমি কখনো কারো কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইতেছি। আমার আইরিশকে ফিরিয়ে দাও আমার কাছে প্লিজ। কথাগুলো বলতে বলতেই তার গলা আটকে গেল। হয় ওকে আমার কাছে এনে দাও, না হলে আমাকে মেরে ফেল। সালমা খান ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এমন কথা মুখে আনিস না বাবা, আল্লাহ চাইলে তৃষ্টির কিচ্ছু হবে না। হৃদ চোখ বন্ধ করে মাথাটা আম্মুর কোলে রেখে দিল।
কিন্তু তার ঠোঁট তখনও কাঁপছে।